This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের TV9 স্পেশাল। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। আর স্পেশাল আজকে অবশ্যই ওপার বাংলার কথা। বাংলাদেশ ছাড়া আজ আর কি বা থাকতে পারে? কেন এই কথা বলছি তার কারণ কবিগুরুর সোনার বাংলা আজ জ্বলছে। এখন বাংলাদেশ দেখছি আমরা, ছাত্রদের আন্দোলন, দেশবাসীর বিক্ষোভের প্রবল চাপ, সেই সঙ্গে সেনাবাহিনীও দরজা দেখিয়ে দিয়েছে। এমন একটা অবস্থা, প্রাণ হাতে করে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হলেন। মাতৃভূমি ছাড়ার আগে জাতির উদ্দেশ্যে কিছু যে বলবেন সেই সুযোগটাও পেলেন না। হাসিনার দলের নেতা মন্ত্রীদের বাড়ি রেয়াত করছেন না হামলাকারীরা। আর বঙ্গবন্ধু, যার জন্য বাংলাদেশ স্বাধীনতা পেল, সেই মুজিবুর রহমানের মূর্তিতেও পড়েছে উন্মত্তদের হাতুড়ি। প্রধানমন্ত্রীর বাসভবন দখল করে নিয়ে উল্লাস, উন্মত্ত উল্লাস, লুটপাট চলছে অবাধে। বছর দুয়েক আগে ঠিক যে ছবি আমরা 2022 সালের জুলাই মাসে দেখেছিলাম শ্রীলঙ্কায়, যে অস্থিরতার ছবি, সেই ছবি যেন আরো একবার ওপার বাংলায় দেখলাম আমরা। সংরক্ষণের বিরোধিতায় যে আগুন জ্বলেছিল গত কয়েকদিন ধরে, তাতেই ছারখার হয়ে গেল শেখ হাসিনার সরকার। ৭১ স্বাধীনতা পেলেও বাংলাদেশ আর অস্থিরতা যেন সমার্থক হয়ে উঠেছে বারবার বারবার। সেনার কলকাঠি এবং সরকারের পতন, আর এবার ক্ষমতার ভর কেন্দ্রে সেই সেনাবাহিনী। কেন এই পরিস্থিতি তৈরি হলো ওপার বাংলায়? কতটা প্রভাব পড়বে পারে? এই নিয়েই আজকের TV9 স্পেশাল বেসামাল বাংলাদেশ। বাংলাদেশে পালাবদল, শ্রীলঙ্কার মতো দখল হয়ে গেল শেখ হাসিনার সরকারি ভবন। পিলপিল করে গণভবনে ঢুকে পড়েন অসংখ্য মানুষ। যে যার মতো আসবাবপত্র তুলে নিয়ে যান। ওঠে হাসিনা বিরোধী স্লোগান, চলে উল্লাস। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে সোমবার দেশ ছাড়তে বাধ্য হলেন হাসিনা। সেনার দখলে বাংলাদেশ। দেশ জুড়ে ছাত্র জনতার তুমুল বিক্ষোভ। প্রধানমন্ত্রীর পদত্যাগের জোরালো দাবি ওঠে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী থেকে পদত্যাগের জন্য হাসিনাকে রীতিমতো সময় বেঁধে দিয়েছিল সেনাবাহিনী। প্রবল চাপের মুখে ছোট বোন রেহানা ও পরিজনদের নিয়ে বঙ্গভবন থেকে চপারে উঠতে বাধ্য হলেন শেখ হাসিনা। তার কয়েক ঘন্টার মধ্যে পালা বদল বাংলাদেশে। সেনার কবজায় ওপার বাংলা। এমনকি মুক্তিযুদ্ধের নায়ক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তিও ভাঙা হলো। অন্তর্বর্তী সরকারের কথা ঘোষণা করে বাংলাদেশের সেনাপ্রধানের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, সব অন্যায়ের বিচার হবে। বাংলাদেশের সেনাপ্রধান সব দলকে নিয়ে চলার বার্তা দিলেও তার ডাকা বৈঠকে ছিল না হাসিনা দলের আওয়ামী লীগের প্রতিনিধিরা। তবে মৌলবাদী শক্তি হিসেবে পরিচিত বিএনপি, জামাতের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সেনাপ্রধানের কথা হয়। হাসিনা দেশ ছাড়ার আগে থেকেই নিশানায় আওয়ামী লীগের নেতা কর্মীরা। ঢাকার ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের বাড়িতে হামলা হয়। আওয়ামী লীগের পর অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন লাগানো হয় সংবাদ মাধ্যমের অফিসেও। উনিশশো ৭৫ সেনা অভ্যুত্থানের সময় বঙ্গবন্ধু মুজিবুর রহমান ও তার গোটা পরিবারকে খুন করা হয়। সে সময় বিদেশে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও রেহানা। ৪৯ বছর পর আবার ডামাডোল, আবার প্রাণ হাতে করে সপরিবারে দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা। কেন এই পরিস্থিতি? কি প্রভাব এপার বাংলায়? একটু পরিস্থিতিটা বুঝে নেওয়ার চেষ্টা করি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন দা, স্টুডিও থেকে মঞ্জিরা কথা বলছিলাম। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, যে এই যে সংরক্ষণ, ছাত্রদের সংরক্ষণ আন্দোলন, সেটা হাসিনা সরকারের কাছে একেবারে শেষ পেরেক আমরা দেখলাম। কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? দেখুন, এর মধ্যে কিছুটা রাজনীতির কথা তো বলতেই হয়। ব্যাপারটা হচ্ছে যে এটা মাল্টি লেয়ার, এই যে সমস্যাটা হয়েছে। কারণ যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় শাসকেরা, তারা যখন একটা দীর্ঘ সময় ধরে প্রশাসনের ক্ষমতায় থাকে, জনগণের থেকে তারা একটু বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিচ্ছিন্নতাটা তাদের কিন্তু অনেক সময় অনেক দাম নিতে হয়। কারণ তখন তার আশপাশে প্রশাসনিক কর্তা, পুলিশ, আর্মি অফিসার, তারা যেটা বোঝাবেন অন্যরা সেটাই বুঝতে থাকেন। এটা গেল ১ নম্বর সমস্যা।
দ্বিতীয়ত এই কোটা নিয়ে যেটা আন্দোলনটা, এটা কিন্তু একটা ঢাল হিসাবে ব্যবহার করেছিল। কারণ বহুদিন থেকে পাকিস্তানের আইএসআই তারা চেষ্টা করছিল বাংলাদেশে একটা অশান্তির পরিবেশ আনতে। কারণ বাংলাদেশে মৌলবাদের বিস্তারটা কিন্তু ঠিক ওদের হিসাব অনুযায়ী হচ্ছিল না, যেটা একটা তথাকথিত একটা অসাম্প্রদায়িক বা অমৌলবাদী সরকার তো রয়েছে, কোনো সন্দেহ নেই। কারণ শেখ মুজিবুর রহমানের লিগ্যাসি উনি ক্যারি ফরওয়ার্ড করছিলেন হাসিনা বাজে। এবং আরেকটা বড় প্লেয়ারের মধ্যে ইন্টারভেনশন, সেটা চীন। বিভিন্ন কারণে ভারত বাংলাদেশ সম্পর্ক যত নৈকট্য পেয়েছে তত চীনের কিন্তু সমস্যা হয়েছে। কারণ চীনকে যদি ভারতবর্ষকে উত্তর পূর্ব সীমান্ত দিয়ে যদি ডিস্টার্ব করতে হয়, সেখানে ভারত বাংলাদেশ সম্পর্ক যত কাছাকাছি হবে, বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতের রেল ব্যবস্থা যত সুগম হয়ে গেছে, তাতে চীনের অসম্ভব পরিস্থিতি খারাপ হয়েছে, চীনের সমস্যা হয়ে গেছে। এই সবগুলো মিলিয়ে বাংলাদেশে যে জামাত এবং বিএনপি, তারা একটা বিএনপি রাজনৈতিক দলের মুখোশ রয়েছে, জামাত একটা মৌলবাদী সংগঠন, তারা মিলেই সমস্যাটা ক্রিয়েট করেছে। ইটস মাল্টি লেয়ার্ড। এবং এই দীপাঞ্জনদা, যখন এরকম একটা মাল্টি লেয়ার্ড পরিস্থিতি তৈরি হয়েছে, তখন বক্তব্য হচ্ছে যে সেনা অভ্যুত্থান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এবং সেনাকর্তা বলছেন যে খুব তাড়াতাড়ি একটা স্বাভাবিক পরিস্থিতি বাংলাদেশে আমরা দেখতে পাবো। এই দেশটার বয়স 53 বছর, সেক্ষেত্রে আমরা যদি দেখি বারবার সেনা অভ্যুত্থান হয়েছে এবং সেই স্প্যানটা 18 বছর, খুব একটা কম নয়, মানে 1/3। এরকমটা কেন? না দেখুন, এটা বারবার বলি, যেটা বাংলাদেশ বা পাকিস্তানের মতো যেগুলো ছোট রাষ্ট্র, এটা ভারতবর্ষের পক্ষে সম্ভব হবে না। কিন্তু এই রাষ্ট্রগুলো কিন্তু প্রশাসনিক যে পরিকাঠামো, সেটা কিন্তু একটা বহুলাংশে ডিপেন্ড করে সেনার উপর। এবং যেটা আমরা দেখেছি জেনারেল জিয়ার আমলেও, কারণ জেনারেল জিয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিতর্কিত হলেও কিছুটা রোল ছিল, এবং উনি ক্ষমতাটা পাওয়ার পরই কিন্তু ওনার ডিক্টেটরশিপটা চোখের সামনে চলে আসে, এবং এটা পরিষ্কার হয়ে যায় যে উনি মৌলবাদী শক্তিগুলোর কাছে দাসত্ব স্বীকার করে ফেলেছিলেন। তো এটা আবার আমি যেটা আশঙ্কিত, যে বাংলাদেশের প্রশাসন, পুলিশ এবং আর্মির মধ্যে এই চায়না বলুন, আইএসআই বলুন বা জামায়াত বলুন, তাদের ইনফিলট্রেশনটা ভালোভাবে হয়েছে। না হলে এই গ্রাসরুটে যে ছাত্রদের যে বিক্ষোভ, জনগণের যে বিক্ষোভ, 15 বছরের শাসনের অ্যান্টি ইনকামবেন্সি, এই খবরগুলো ঠিকভাবে হয়তো হাসিনা বাজেদের কাছে পৌঁছায়নি, যার জন্য একটা গ্যাপ। উনি হয়তো ভাবতেও পারেননি যে একটা আগ্নেয়গিরির ওপরে উনি বসে রয়েছেন, কারণ আশেপাশে মোসাহেবদের উপর কথাতে চলেছেন। দীপাঞ্জনদা, আপনি যে আতাতের কথা বলছেন, তার প্রভাব এপার বাংলায় আদৌ পড়বে, বা পড়লে কিরকম সেটা? দেখুন, এটা আমি বিশ্বাস করি যেটা আমরা আগেও বলেছি, যে আল কায়দা বা আইসিস, তারা কিন্তু তাদের মূল টার্গেট, এবং বহুবার তারা কিন্তু তাদের পত্রপত্রিকায় বলেছে এবং প্রকাশ্যে জানিয়েছে, তাদের লক্ষ্যই হচ্ছে পূর্ব খোরাসান। খোরাসান হচ্ছে যেখান থেকে সূর্য ওঠে। ইরাক, ইরান, সিরিয়া, আফগানিস্তান হওয়ার পর পাকিস্তান তো ওদের রয়েছে। এবার ওদের টার্গেট হচ্ছে ভারতবর্ষ, বাংলাদেশ এবং মায়ানমার নিয়ে ওদের সমস্যা নেই, বাংলাদেশ নিয়ে অতটা সমস্যা নেই। সেখানে শেখ হাসিনা বাজেদকে সরকারকে চেঞ্জ করতে হলো, যেটা করে নিল। ওদের সমস্যা হচ্ছে ভারত, বিশেষ করে পূর্ব ভারতের অংশ, আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ। এবং ভাষাগত, শারীরিক অবস্থানগতভাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের অধিবাসীদের যেহেতু অনেকটা একই রকম মিল রয়েছে, এবং বাংলাদেশ ভারতের যে বর্ডারটা পশ্চিমবঙ্গে, সেটা বিভিন্ন কারণে, অধিকাংশ রাজনৈতিক কারণে অনেকটাই অরক্ষিত রয়েছে। এই সুযোগগুলো নিয়ে ওরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশকে এক করে মৌলবাদের বিস্তার করতে চেয়েছিল। এবং আমি আশঙ্কিত যে এই যে বাংলাদেশের যেই হচ্ছে, তার একটা বড় অভিঘাত পশ্চিমবঙ্গে পড়বে, এবং ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষা তাতে এই অভিঘাত থেকে বাঁচতে পারবে না। কিরকম ভাবে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার সেই অভিঘাত থেকে বাঁচবে বা কি প্রিকশন নেবে, তার উপর ডিপেন্ড করছে ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষা। এতে কোনো সন্দেহ নেই। নজর থাকবে আমাদের। দীপাঞ্জনদা, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলছিলাম। এই যে সেনা অভ্যুত্থানের প্রসঙ্গটা উঠে এলো না, এই সেনা অভ্যুত্থান বারবার হয়েছে বাংলাদেশে, সেটা একটু বিগ ওয়ালে আপনাদের দেখানোর চেষ্টা করি কোন কোন সময়ে এই জিনিস হয়েছে। প্রথম দেখাই 15ই আগস্ট 1975 সাল, নিহত বঙ্গবন্ধু এবং তার পরিজনেরা, কয়েকজন মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতা। এরপর 3রা নভেম্বর 1975 সাল, সেনা সক্রিয়তায় অপসারিত হয় সরকার। আবার তারপর দেখা যায় 1981 সালের 30শে এপ্রিল নিহত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই সময়ও হয় সেনা অভ্যুত্থান। এবং তারপর
1982 সাল 25শে মার্চ পদচ্যুত রাষ্ট্রপতি আব্দুস সত্তার, আর সেই সময়েও আবার এই একই ধরনের ঘটনা দেখেছিলাম। 2007 11ই জানুয়ারি রাজনীতিতে হস্তক্ষেপ সেনার, স্থগিত নির্বাচন, এবং 2024 5ই আগস্ট আবার ক্ষমতার ভরকেন্দ্রে সেনাবাহিনী। এবং এই বাংলাদেশের পরিস্থিতিতে কড়া নজর রয়েছে কিন্তু দিল্লির। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিদেশ মন্ত্রীর। আমরা ইতিমধ্যেই যে সূত্র মারফত খবর পাচ্ছি, শেখ হাসিনা তিনি দিল্লিতে এসে পৌঁছেছেন এবং কয়েকদিন এখানেই থাকবেন, অর্থাৎ ভারতেই থাকছেন, এমনটাই খবর পাচ্ছি আমরা সূত্র মারফত। বাংলাদেশের পরিস্থিতি মোদীকে জানিয়েছেন জয়শঙ্কর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের দিল্লির সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে আমরা কথা বলবো। তার আগে আপনাদের আরও একবার জানাই, বাংলাদেশের পরিস্থিতিতে কিন্তু কড়া নজর রাখছে নয়াদিল্লি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিদেশমন্ত্রীর। বাংলাদেশের পরিস্থিতি মোদীকে জানালেন এস জয়শঙ্কর। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। জ্যোতির্ময়, দিল্লি কি মনে করছে, কি ভাবছে, কি খবর পাচ্ছ? দেখো, এই মুহূর্তে আমি বাংলাদেশ হাই কমিশনের সামনে রয়েছি। আমি প্রথম তোমায় ছবিটা দেখাবো। এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, বাংলাদেশ হাই কমিশনের এই গেট, বিভিন্ন কাজে একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে এই গেটের ভেতরে আমরা গেছি। বাংলাদেশ হাই কমিশনের ভেতরে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। যে জায়গায় এই কাউন্টার দেখতে পাচ্ছ, সেখানে ভিসার জন্য প্রত্যেক দিন শয়ে শয়ে মানুষ এই জায়গাতে অ্যাপিল করেন, তারা এখানে এসে লাইনে দাঁড়ান। আজকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ার পরেই বাংলাদেশ হাই কমিশনের দখল নিয়ে নেয় দিল্লি পুলিশ। এবং যেহেতু বাংলাদেশের অভ্যন্তরে বিশেষত সরকারি সম্পত্তির ওপর ক্রমশ একের পর এক হামলা হচ্ছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য দিল্লি পুলিশ অত্যন্ত তৎপর। যে খবর আমরা পাচ্ছি, হিন্ডন এয়ারবেসে শেখ হাসিনা নামার পরে তাকে একটি আনডিসক্লোজ লোকেশনে নিয়ে যাওয়া হয়েছে। খুব প্রত্যাশিতভাবেই তাকে কোথায় রাখা হচ্ছে, কোন জায়গায় তিনি থাকবেন, তার কোনো তথ্য ভারত সরকার প্রকাশ করবে না নিরাপত্তার খাতিরে। এবং তাকে তিনি যে আদৌ ভারতের মাটিতে এসেছেন সেই বিষয়েও কিন্তু সরকারিভাবে এখনো পর্যন্ত নয়াদিল্লি কোনো বিবৃতি দেয়নি বা স্বীকার করেনি। সূত্র মারফত definitely will be to bring good wishes and goodwill to the Indian people and the Prime Minister, President. You have new elected President also, and how to improve our business, trade and our bondage, that is important. And my visit, it is important, and I really আজ দুপুরের পর থেকে আমরা দেখলাম যে একেবারে বাংলাদেশে রীতিমতো উত্তাল একটা পরিস্থিতি। হাসিনা সরকারের পতন হলো, ওপার বাংলায় চরম রাজনৈতিক সংকট দেখতে পেলাম আমরা। আর প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েই দেশ ছাড়লেন হাসিনা, সঙ্গে বোন রেহানা। বায়ুসেনার হেলিকপ্টারে কিভাবে দেশ ছাড়লেন, কোথায় গেলেন, দিল্লিতে এসে পৌঁছেছেন, এর পরের গন্তব্য সবটাই একটু দেখাবো আমরা। ঠিক 2 বছর আগে 2022-এর জুলাই, জনতার বিক্ষোভ সামলাতে না পেরে দেশ ছেড়ে পালান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। প্রেসিডেন্টের প্রাসাদ দখল করে নেয় শ্রীলঙ্কার জনতা। ইস্যু আলাদা, কিন্তু হুবহু শ্রীলঙ্কার পথেই বাংলাদেশ। ছাত্র আন্দোলনের শাসকের পতন, পদত্যাগ করে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ, সঙ্গী বোন রেহেনা। সোমবার দুপুরে গণভবনের হেলিপ্যাড থেকে উড়ে যায় সেনাবাহিনীর হেলিকপ্টার। সূত্রের খবর, দেশবাসীর জন্য ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন হাসিনা, সেই সময়ও মেলেনি। কেন মেলেনি? এই ছবিটা দেখলেই বুঝবেন। হাসিনার কপ্টার ওড়ার কয়েক মিনিটের মধ্যেই প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন আন্দোলনকারীদের দখলে চলে যায়। এক আন্দোলনকারীর মোবাইল ক্যামেরাতেই ধরা পড়ে কপ্টারে হাসিনার পালিয়ে যাওয়ার ছবি, যেন হুবহু শ্রীলঙ্কা। কোথায় গেলেন হাসিনা? প্রাথমিক খবর, হেলিকপ্টারে কুর্মিতলা বায়ুসেনা ঘাঁটি, তারপর বায়ুসেনার বিমানে দিল্লির পথে। সবচেয়ে বড় প্রশ্ন, হঠাৎ কি এমন হলো প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে চলে যেতে হলো? ছিল কোটা সংস্কার আন্দোলনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আদালতের নির্দেশের পর সেই আন্দোলন কিছুটা থিতিয়ে গেলেও আগুন পুরোপুরি নেভেনি। ছাত্রমঞ্চ জোর গলায় দাবি তোলে শেখ হাসিনার পদত্যাগ চাই।
সেই দাবি ঘিরে আন্দোলনে নতুন করে অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশ। দুপক্ষের সংঘর্ষে শতাধিক মৃত্যু হয় পুলিশ, আওয়ামী লীগের নেতাদেরও। দেশজোড়া কারফিউর মধ্যেই ঢাকা চলো লং মার্চের ডাক দেন আন্দোলনকারীরা। ক্রমশ ভিড় বাড়তে শুরু করে মিছিলের। বেগতিক বুঝেই পদত্যাগ করে বোনকে নিয়ে দেশ ছাড়েন হাসিনা। সেই খবর ছড়াতেই উল্লাসে ফেটে পড়ে ঢাকার জনতা। আইন ভাঙার ছবিও দেশ জুড়ে। আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর থেকেই সংবাদ মাধ্যমের অফিস ভাঙচুর, অগ্নিগর্ভ পরিস্থিতি। রাজীব খানের রিপোর্ট, TV9 বাংলা। কথা হচ্ছিল বাংলাদেশ নিয়ে। ওপার বাংলা জ্বলছে, এপার বাংলায় কি প্রভাব? বিশেষজ্ঞরা বলছেন শরণার্থীদের সংখ্যা কিন্তু বাড়বে। জনরোষটা একটা হিংসাত্মক জনরোষে পরিণত হয়েছে। সাধারণ মানুষ তারা কিন্তু ভীত সন্ত্রস্ত হবেন, ভীত সন্ত্রস্ত হবেন, এবং যখনই বিপদ আসে মানুষ সবচেয়ে কাছের নিরাপদ জায়গাটাতে চলে যাওয়াটা সমীচীন মনে করেন। সেদিক থেকে ভারতে মানুষ আসতে পারে, হয়তো এসেওছে, অলিখিতভাবে অঘোষিতভাবে প্রাণ ভয়ে এসেছে। এটা মনে হয় একটা সার্বিক মানবিক সংকট। এটাকে ভারত মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই হ্যান্ডেল করবে বলে আমার আশা রাখি। আজকের এপিসোড শুরু করেছিলাম কবিগুরুর কথা দিয়ে, যে কবিগুরুর সোনার বাংলা জ্বলছে। সত্যি কি আমরা এই বাংলাদেশের এই ছবি দেখতে চাই? প্রশ্নটা দিয়েই আজকের এপিসোড শেষ করলাম। দেখা হবে আগামীকাল, সঙ্গে থাকবে।